আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের তোমাদের পরীক্ষাটা হবে 13 জুলাই। নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইটির সিলেবাস হচ্ছে 1 থেকে 58 পৃষ্ঠা পর্যন্ত, ঠিক আছে? তো তোমরা জানো যে গত বছর কিন্তু সরকার থেকে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। এবছর এখন পর্যন্ত দেওয়া হয়নি। যদি সরকার থেকে কোনো ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য কোনো প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট না দেওয়া হয়, সেক্ষেত্রে হচ্ছে তোমরা কী কী পড়বে বা কোন কোন অধ্যায় থেকে কোন কোন বিষয়গুলো পড়তে হবে, তোমাদের পরীক্ষা প্রশ্ন কেমন হতে পারে, তা নিয়েই হচ্ছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। সেইখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। প্রথমে চলো একটা সূচিপত্র দেখে নিই তোমাদের। শিখন অভিজ্ঞতা 1 আছে কি, মিডিয়া ব্যবহারে যত্নবান হই। শিখন অভিজ্ঞতা 2, স্বাস্থ্য অধিকার চর্চায় সচেতন হই, সহজে স্বাস্থ্যসেবা পাই। শিখন অভিজ্ঞতা 3 আছে, সব বাধা পেরিয়ে চলো যায় এগিয়ে। এবং শিখন অভিজ্ঞতা 4, আপন আলোয় হই আলোকিত। এই যে 4টা শিখন অভিজ্ঞতা বা 4টা অধ্যায় থেকে হচ্ছে তোমাদের এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম কিন্তু সম্পন্ন হবে, ঠিক আছে? এরপর দেখো, তোমরা হচ্ছে 4 নম্বর পৃষ্ঠায় চলে যাবে। এখান থেকে তোমাদের কাজ শুরু। আমাদের জীবনে মিডিয়ার প্রভাব। তো এখানে মূল মেসেজটা লিখবে, শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য ও পারস্পরিক সম্পর্কে ইতিবাচক প্রভাব এবং নেতিবাচক প্রভাবটা লিখতে হবে। এই কাজটা তোমাদের অবশ্যই করতে হবে। তারপর হচ্ছে তোমাদের বইয়ের 5 নম্বর পৃষ্ঠায় আরেকটা কাজ আছে, স্বাস্থ্য সুরক্ষায় মিডিয়ার ইতিবাচক প্রভাব শারীরিক ক্ষেত্রে, মানসিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে কী কী হতে পারে সেই বিষয়গুলো তোমরা শিখবে। তোমাদের বইয়ের 6 পৃষ্ঠায় স্বাস্থ্য সুরক্ষায় মিডিয়ার নেতিবাচক প্রভাব সম্পর্কে প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে। শারীরিক ক্ষেত্রে, মানসিক ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে কেমন, সেগুলো কিন্তু তোমাদের শিখতে হবে। এরপর দেখো, তোমাদের যে পরিকল্পনাগুলো আছে, যে বিষয় নিয়ে তোমাদের প্রচারণা কাজ করতে চাও, মূল কী তথ্য নিয়ে প্রচার করতে চাও, কীভাবে অন্যদের সচেতন করতে চাও, এই জন্য সচেতনতায় তোমার দলের যে কাজ আছে সেটা তোমাদের পূরণ করতে হবে, যেটা আছে তোমাদের বইয়ের 9 নম্বর পৃষ্ঠায়। পরবর্তী কাজটি হচ্ছে, মিডিয়ার তো কিছু ক্ষতিকর প্রভাব থাকে, তো পরীক্ষা আসতে পারে যে মিডিয়ার ক্ষতিকর প্রভাবগুলো লেখো। সেই জন্য তোমাদের কিন্তু এই ছকটা পূরণ করতে হবে, ঠিক আছে? আমরা তো দৈনন্দিন জীবনে মিডিয়ার খারাপ প্রভাবগুলো জানলাম। এবার স্বাস্থ্য সুরক্ষা অগ্রদূত হিসাবে আমাদের কাজ হচ্ছে কি, মিডিয়ার নেতিবাচক প্রভাবগুলো মোকাবেলার উপায় কি, ঠিক আছে? তো আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে মিডিয়ার নেতিবাচক প্রভাবগুলো তুমি কীভাবে মোকাবেলা করতে পারো, সেজন্য আমাদের এই ছকটা পূরণ করা শিখতে হবে। তারপর ভালো থাকার যে কিছু উপায় আছে, এই জন্য কিছু স্লোগান আমরা শিখতে পারি। তো সঠিক তথ্য জানার কি উপায়, সেগুলো হচ্ছে আমরা জানব। তারপর 14 পৃষ্ঠায় রয়েছে মিডিয়ার প্রভাব প্রচারণায় আমাদের পরিকল্পনা কী কী হতে পারে এবং এক্ষেত্রে আমরা কার কার সহযোগিতা নিব, সেক্ষেত্রেও সে কাজগুলো আমাদের করতে হবে। এরপর হচ্ছে তোমাদের বইয়ের 16 পৃষ্ঠায় একটা কাজ আছে, সুস্বাস্থ্য চর্চায় মিডিয়ার ইতিবাচক ব্যবহারের রেকর্ড। সো তুমি পরিকল্পনা অনুযায়ী কী কাজ করতে পেরেছো, কাজগুলো করতে তোমার কেমন লেগেছে, কাজগুলো করতে কোনো সমস্যা হয়েছে কি না, কীভাবে মোকাবেলা করেছো, কোনো সহযোগিতার প্রয়োজন কি না, এই বিষয়গুলো তোমাকে কিন্তু অবশ্যই শিখতে হবে। তো এই গেল প্রথম অধ্যায় বা শিখন অভিজ্ঞতা 1। আমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে চলে যাচ্ছি। দ্বিতীয় অধ্যায়ের প্রথম যে কাজটা আছে সেটা আছে 20 পৃষ্ঠায়, শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণকারী ও প্রদানকারী সাধারণত যে ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন সেই বিষয়গুলো তোমাদের লিখতে হবে। সেটা শারীরিক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে হতে পারে, মানসিক স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও হতে পারে। এরপর স্বাস্থ্যসেবা গ্রহণকারী ও স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্মীর কিছু অধিকার আছে, সেই বিষয়ে হচ্ছে তোমাদের জানতে হবে। এটা তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে, ঠিক আছে? 22 পৃষ্ঠার এই কাজটি তোমরা করবে। তারপর 24 পৃষ্ঠায় তোমরা হচ্ছে যে স্বাস্থ্য অধিকার রক্ষায় তোমাদের ভূমিকা কী হতে পারে সেই বিষয়ে এখানে উপস্থাপনা করবে। তারপর পরিবারে অসুস্থ ও বয়স্ক ব্যক্তির পরিচর্যা ও স্বাস্থ্য অধিকার রক্ষায় তোমাদের কাজ কি, সেই বিষয়গুলো তোমাদের কিন্তু শিখতে হবে। 24 পৃষ্ঠায় এই দুইটা কাজ করা হলে তোমরা চলে যাবে। তারপর এই কাজটা করবে, স্বাস্থ্য অধিকার সচেতনতায় তোমাদের পরিকল্পনা কী, তো তোমাদের পরিকল্পনা এবং পরিকল্পনা বাস্তবায়নে তোমার কাজ কী, সেই বিষয়টা তোমাকে জানতে হবে।
এটা আছে তোমাদের বইয়ের 25 পৃষ্ঠায়। তারপর 26 পৃষ্ঠায় ক্ষুদে সমাজসেবা কর্মী হিসেবে তোমার তো কিছু কাজ আছে, তো এই জন্য তুমি পরিকল্পনা অনুযায়ী কী কী কাজ করেছো, কাজগুলো করতে তোমার কেমন লেগেছে এবং কীভাবে তোমাকে সুস্বাস্থ্যের চর্চায় তা সাহায্য করেছে। এছাড়া কাজগুলো করতে কোনো সমস্যা হয়েছে কিনা, হলে কীভাবে তা মোকাবেলা করেছো এবং কোনো সহযোগিতার প্রয়োজন আছে কিনা, থাকলে তা কী ধরনের, এই বিষয়গুলো কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে। তারপর আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাচ্ছি। তৃতীয় অধ্যায়ের বা শিখন অভিজ্ঞতা 3-এর প্রথম যে কাজটা আছে, প্রচলিত ইনডোর এবং আউটডোর খেলা যেগুলো সবাই খেলতে পারে না। এরকম কিছু খেলার ধরন লিখবে যেগুলো ইনডোর খেলা এবং কেন খেলতে পারে না, বাধাগুলো কী কী, সেই বিষয়গুলো লিখতে হবে। তারপর কিছু আউটডোর খেলার নাম লিখবে এবং সেক্ষেত্রে বাধাগুলো লিখবে। তারপর হচ্ছে তোমরা সবাই যেন খেলায় অংশগ্রহণ করতে পারে তার উপায় খুঁজে বের করবে এবং সবাই মিলে খেলি এই ছকটা হচ্ছে পূরণ করবে। ঠিক আছে, তো খেলার নাম লিখবে, খেলায় অংশগ্রহণ করানোর উপায় লিখবে, এক্ষেত্রে তোমরা যা যা করতে পারো সেই বিষয়গুলো হচ্ছে উপস্থাপন করবে। এই কাজটা আছে তোমাদের বইয়ের 32 পৃষ্ঠায়। এবার নিজেরা কিছু খেলা খুঁজে বের করবে যাতে প্রতিবন্ধীদের সঙ্গে মিলে সবাই একসঙ্গে খেলায় অংশ নিতে পারো। এই জন্য 37 পৃষ্ঠায় এই কাজটা করবে। প্রতিবন্ধী বান্ধব খেলাধুলায় আমাদের পরিকল্পনা। সো খেলার নাম লিখবে এবং সেই তোমার দলের সেই খেলার নাম লিখবে এবং কীভাবে খেলবো, নিয়মকানুন কীভাবে শিথিল বা পরিবর্তন করবে, সে বিষয়গুলো হচ্ছে তোমরা এখানে উপস্থাপন করবে। তো এরকম 2টা খেলা নিয়ে কমপক্ষে তোমাদের কিন্তু এই ছকটা পূরণ করতে হবে। ঠিক আছে, এরপর তোমরা হচ্ছে 38 পৃষ্ঠায় চলে যাবে। আমরা সবাই খেলার সাথী এই ছকে তোমাদের পরিকল্পনা অনুযায়ী কাজগুলো সারা বছর ধরে চর্চা করবে এবং এখানে কিছু প্রশ্ন আছে, এগুলো উত্তর তোমরা হচ্ছে সম্পন্ন করবে যে পরিকল্পনা অনুযায়ী কী কী কাজ করেছো, কাজগুলো করতে তোমার কেমন লেগেছে, সুস্বাস্থ্যের চর্চায় তা কীভাবে সাহায্য করেছে, কাজগুলো করতে কোনো সমস্যা হয়েছে কি না, কীভাবে মোকাবেলা করেছো, কোনো সহযোগিতার প্রয়োজন আছে কি না, থাকলে তা কী ধরনের। তো 38 পৃষ্ঠায় এই কাজটি করলে এর মাধ্যমে তৃতীয় অধ্যায় শেষ হলো। আমরা এখন চতুর্থ অধ্যায়ে চলে যাচ্ছি। দেখো চতুর্থ অধ্যায়ে তোমাদের প্রথম যে কাজটা আছে সেটা আছে কি 44 পৃষ্ঠায়, যে যৌন হয়রানি, নিপীড়ন, সহিংসতা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণ এবং এর প্রভাব ও ফলাফল কী হতে পারে। তো যৌন হয়রানি, নিপীড়ন, সহিংসতা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণ, তার প্রভাব এবং ফলাফলগুলো তোমাদের কিন্তু অবশ্যই শিখতে হবে। ঠিক আছে, তারপর যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা থেকে নিজেকে সুরক্ষায় তোমাদের ভাবনা কী, সে ভাবনাগুলো তোমাদের এখানে উপস্থাপন করতে হবে, যেটা আছে তোমাদের বইয়ের 46 পৃষ্ঠায়। তো সবগুলো ছকের সমাধান কিন্তু আমরা দিয়ে দিয়েছি, তোমরা হচ্ছে প্লেলিস্ট থেকে একটু খুঁজলেই সেই সমাধানগুলো দেখে নিতে পারবে, অথবা এই ভিডিওর পিন কমেন্টে হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে যেটা দেখে নিতে পারো। তারপর তোমাদের হচ্ছে কখনও কোনো ক্ষেত্রে সাহায্যের জন্য যে বিষয়গুলো মনে রাখা জরুরি সেই বিষয়গুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারবে এবং নিজেদের আরও কিছু পূরণ করতে হবে। 47 পৃষ্ঠায় কাজটা আছে, সুরক্ষায় আমার কাজ 1, এই ছকটা পূরণ করবে। এখানে হচ্ছে নিজেকে সুরক্ষিত রাখতে যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধে তোমার কৌশল কী হতে পারে সেটা উপস্থাপন করতে হবে। তারপর কেউ যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতার শিকার হলে যা করব সেই বিষয়টা হচ্ছে তোমাকে এখানে লিখতে হবে। 49 পৃষ্ঠার এই কাজটি তোমরা করবে। এরপর আছে কি কিশোর কিশোরীরা জড়িয়ে পড়েছে এরকম অনেক ঝুঁকিপূর্ণ আচরণ আছে, তো সেই ঝুঁকিপূর্ণ আচরণগুলো তোমরা এখানে উল্লেখ করবে। ঠিক আছে, এরকম অনেক ঝুঁকিপূর্ণ আচরণ আছে, তো কয়েকটা এখানে তোমাকে উল্লেখ করতে হবে। 50 পৃষ্ঠার এই কাজটি করলে তারপর আরেকটা কাজ আছে, যেসব ঝুঁকিপূর্ণ আচরণে নির্ভরশীলতা ও আসক্তি তৈরি হয় এই ধরনের ঝুঁকিপূর্ণ আচরণগুলো তোমরা এখানে খুঁজে বের করে লিখবে। 51 পৃষ্ঠার এই কাজটিও তোমাদের শিখতে হবে। তারপর সুরক্ষায় আমার কাজ 2, এই কাজটা করবে। নিজেকে সুরক্ষিত রাখতে যে পদক্ষেপ নিতে চাও সেই পদক্ষেপগুলো তোমাকে হচ্ছে এখানে লিখতে হবে এবং সহপাঠী বা বন্ধু বা অন্য কেউ ঝুঁকিপূর্ণ আচরণ করলে যে পদক্ষেপ নিতে পারো সেই বিষয়টা তোমাকে এখানে উপস্থাপন করতে হবে। 52 পৃষ্ঠার এই কাজটি করলে তারপর হচ্ছে তোমার সুরক্ষা যে টিম তৈরি করেছিলে সেই সুরক্ষা টিমের কর্মপরিকল্পনা কেমন হতে পারে, যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য এবং অভিভাবকদের জন্য তোমার দায়িত্ব কী হবে সেই বিষয়টাও কিন্তু এখানে উপস্থাপন করবে। 53 পৃষ্ঠার এই কাজটা তোমাদের কিন্তু পরীক্ষা আসতে পারে। তারপর তোমাদের সুরক্ষা টিমের পরিকল্পনা, ঝুঁকিপূর্ণ আচরণ ও আসক্তি প্রতিরোধের জন্য ওই সেম, শিক্ষার্থীদের জন্য দলগত কাজ, অভিভাবকদের জন্য দলগত কাজ এবং তোমার দায়িত্ব কী সেই বিষয়গুলো তোমাকে কিন্তু উপস্থাপন করতে হবে। সর্বশেষ তোমাদের বইয়ের 56 পৃষ্ঠায় ঝুঁকিপূর্ণ আচরণ থেকে সুরক্ষা পেতে তোমার কাজগুলো কি, এক্ষেত্রে তুমি পরিকল্পনা অনুযায়ী কী কী কাজ করেছো, কাজগুলো করতে তোমার কেমন লেগেছে এবং সুস্বাস্থ্যের চর্চায় তা কীভাবে সাহায্য করেছে, কাজগুলো করতে কোনো সমস্যা হয়েছে কি না, কীভাবে তা মোকাবেলা করেছো এবং কোনো সহযোগিতার প্রয়োজন আছে কি না, থাকলে তা কী ধরনের। তো এটাও কিন্তু তোমাদের পূরণ করতে হবে। ঠিক আছে,
তো এতক্ষণ আলোচনা করলাম তোমাদের যদি সরকার থেকে কোনো অ্যাসাইনমেন্ট বা প্রশ্ন দেওয়া না হয় সেক্ষেত্রে তোমাদের এই যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা যে হবে বা অর্ধবার্ষিক পরীক্ষা হবে সেই প্রশ্নগুলো কেমন হতে পারে, কোন কোন কাজগুলো তোমাদের দেওয়া হতে পারে সেগুলো এতক্ষণ দেখাচ্ছি। তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। শিক্ষার্থীরা, এতক্ষণ দেখেছি আমরা নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী 1 থেকে 58 পৃষ্ঠার যে টাইপের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে, কিছুটা হলেও তোমরা এখান থেকে উপকৃত হতে পারবে। তো সবাই ভালো করে প্রিপারেশন নাও। সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।